মাত্র স্টার্ট করলো। অ্যাবাউট দ্য ফাংশন অফ এ পোয়েট, ঠিক আছে। অ্যাবাউট দ্য পারপোজ ভাইয়া অফ রেকর্ড অন পোয়েট্রি। করতেন? হ্যাঁ, মাত্র অন করেছি। আচ্ছা, কারণ কি, এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে ওয়ার্ডসওয়ার্থ পয়েটরা কি কি ফাংশনে কাজ করবে বা পয়েটদের ফাংশন কি, সেই ফাংশন নিয়ে কাজ করেছে। দ্য পারপোজ অফ দ্য পোয়েট্রি, পোয়েট্রির উদ্দেশ্য কি, পোয়েট্রির লক্ষ্য কি, সেই লক্ষ্য নিয়ে সে লিখেছেন। এগেইনস্ট দ্য আর্টিফিশিয়ালি অফ 18th সেঞ্চুরি পোয়েটিক ডিকশন, এবং সে 18th সেঞ্চুরির পোয়েটিক ডিকশন নিয়ে কথা বলেছে। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি, পোয়েট্রি ভাষা, পোয়েট্রির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে। দ্য রিলেশনশিপ বিটুইন পোয়েট্রি অ্যান্ড সায়েন্স, পোয়েট্রি এবং বিজ্ঞানের, পোয়েট্রির সাথে বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে সে ডিসকাশন করেছে। তার মানে কি কি জিনিস নিয়ে ডিসকাশন করেছে, এগুলো মুখস্থ করা একদমই সহজ জিনিস। তোমরা এগুলো মুখস্থ করো তো। বলো সবাই, একবার একবার করে বলো তো। ওয়ার্ডসওয়ার্থ কি কি ঘোষণা করেছে তার এই রাইটিং এ? বলো, কে একজন বলো। এইটা এই এই ওয়ার্ডসওয়ার্থের এই থিওরি এই বইয়ের মধ্যে কি কি নিয়ে ডিল করেছে সেগুলো এখনই মুখস্থ করতে হবে। তো সবাই এখনই মুখস্থ করবা, লেখো সবাই। Wordsworth has courageously proclaimed his own theories about, first, number one, the function of a poet, the purpose of poetry, against the artificially of 18th century poetic diction, the language and subject matter of poetry. এটা আবার কে? এমডি ইভান দুইজন কেন? ভাই আমি ল্যাপটপ থেকে কানেক্ট হবো, ওই ফোনে চার্জ নাই। ও, ইভান, খাতা কলম বের করো। মিম, খাতা কলম বের করো। মিথিলা, খাতা কলম বের করো, লিখো। ভাই আমি লিখে ফেলছি হ্যাঁ, পুরোটা লেখো। তার মানে কি কি বিষয়বস্তু এই পাঠ্য বইয়ে লিরিক্যাল ব্যালাডি লিখেছেন, সে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মিথিলা, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই। লিখছো? জি লিখতেছি। লিখো, শেষ করো। তাড়াতাড়ি করবো, অনেক বড় এটা। ভাই আবার একটু বলেন। The function of a poet, the purpose of the poetry against the artificial of 18th century poetic diction, the language and subject matter of poetry, the relation between poetry and science. সোজা কথা, পোয়েট্রি আর পয়েট দুইটা নিয়ে কাজ করেছে। আরেকটা হলো পোয়েটিক ডিকশন। প্রথমে কি ফাংশন অফ পয়েট, মানে পয়েটদের কি কি গুণাবলী থাকা উচিত, কি কি ফাংশন থাকা উচিত সেটা। সেকেন্ড হচ্ছে দ্য পারপোজ অফ পোয়েট্রি, পোয়েট্রির উদ্দেশ্য কি। থার্ড হচ্ছে এগেইনস্ট দ্য আর্টিফিশিয়ালিটি অফ 18th সেঞ্চুরি পোয়েটিক ডিকশন, 18th সেঞ্চুরিতে পোয়েটিক ডিকশন বা পোয়েটিক যে শব্দ ভান্ডার ছিল সেগুলোকে আর্টিফিশিয়ালি বিরুদ্ধে কথা বলেছেন। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি, পোয়েট্রির ভাষা এবং বিষয়বস্তু কি হবে।
পোয়েট্রির সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? লেখা হয়েছে? জি ভাইয়া, the language and subject matter of poetry. Relationship between poetry and science. Okay. By breaking the prevalent literary tradition of the neoclassical poets, নিউক্লাসিক্যাল পয়েটসদের যে ট্রেডিশন, তারা একটু হাই ডিকশনারি লিখতো, অনেক গুরুগম্ভীর ওয়ার্ড ইউজ করতো। দ্য প্রিফেস বিকামস এ ল্যান্ডমার্ক এন্ড মাইলস্টোন ইন দ্য ফিল্ড অফ ইংলিশ লিটারি ক্রিটিসিজম। সেই জায়গা থেকে প্রিফেস কি, এই রাইটিং এর প্রিফেস বা প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স বিকামস এ ল্যান্ডমার্ক আর মাইলস্টোন, একটা মাইলস্টোন অথবা ল্যান্ডমার্কে পৌঁছেছে ইন দ্য ফিল্ড অফ লিটারি ক্রিটিসিজম। With preface to the lyrical ballads, a new epoch, namely romantic movement, একটা নতুন ধাপ বা নতুন আবিষ্কার, নেমলি যেটার নাম রোমান্টিক মুভমেন্ট, ইজ স্টার্টেড ইন দ্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। এটা ইংলিশ লিটারেচারে নতুন একটা হিস্টোরি বা নতুন একটা যুগ সৃষ্টি করতে যাচ্ছে। তার মানে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডের আমরা ইন্ট্রোডাকশনটা পড়েছি, যে ইন্ট্রোডাকশনে কি বলেছে, যে ওয়ার্ডসওয়ার্থ এর একটা ওয়ান্ডারফুল রাইটিং অথবা মাস্টারপিস হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। এবং এই ব্যালাডে সে কি কি জিনিসগুলো নিয়ে থিওরি গুলোকে সে ঘোষণা করেছে সেগুলো বলেছি। এবং ফাইনালি বলেছি যে 18 সেঞ্চুরির কি, 18 সেঞ্চুরির রাইটিং গুলো চেঞ্জ করে তারা কি নতুন একটা ল্যান্ডমার্কে পৌঁছেছে। ঠিক আছে, এবার আসলে কিভাবে ম্যানিফেস্টো করেছে। ফার্স্ট অফ অল, ডিরেক্ট রিয়াকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল এজ। তার মানে ওরজোতের একটা রিয়াকশন নিউ ক্লাসিক্যাল এইজ এর সম্পর্কে, তার কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছে। 2 নম্বর, নিউ ডেফিনেশন অফ পোয়েট্রি। ওরজন নতুন একটা ডেফিনেশন দিয়েছে। 3 নম্বর, রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ পোয়েট। একটা ক্যারেক্টারিস্টিক্স এর রোমান্টিক যে গুণাবলী থাকা উচিত, রোমান্টিক অ্যাজ এ রোমান্টিক not means the person who has feelings and emotion of, as you think about romantic person, it's think about romantic, the person who belong in nature, the person who think about symbolism। ঠিক আছে, সো এই রোমান্টিকদের বলা হয়েছে বা রোমান্টিক রাইটারদের কথা বলা হয়েছে, তাদের কি কি গুণাবলী থাকা উচিত। তারপর কি ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, রোমান্টিক উপরে যারা কবিতা এবং অন্যান্য রাইটিং এ কি কি ও ল্যাঙ্গুয়েজ ইউজ করতো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট অর্নামেন্ট, রাইটিং এ খুব বেশি বড় বড় ভারী ভারী শব্দকোষ যে ফ্রিকুয়েন্ট বা বিভিন্ন ডিভাইস ইউজ করা, সেগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, একটা রাইটারের একটা নিজের একটা ফ্রিডম দরকার। ঠিক আছে, সক্রিয় একটা ভাব দরকার, সেটাকে বলা হয়েছে। সেম ল্যাঙ্গুয়েজ ফর বোথ প্রোজ এন্ড পোয়েট্রি, তাদের প্রোজ এবং পোয়েট্রি দুইটার ভাষা সেম হওয়া দরকার। রিয়াকশন এগেইনস্ট দ্য সেট পোয়েটিক ডিকশন, ডেমোক্রেটিক অ্যাটিটিউড। এই 8টার মধ্যে তোমাকে পরীক্ষা হলে মিনিমাম লিখতে হবে 5টা। 5টা লিখবা, কিন্তু প্রথম 2টা মাস্ট লিখতে হবে। ভাইয়া, হ্যাঁ, ওই নিচের দিকে দেখতে পারি না। নিচের দিকে দেখতে হবে না তো। এখন দেখো, ডিরেক্ট রিয়াকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল এজ দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই প্রথম 2 লাইন দেখা যায়, শুধু পরের লাইন গুলো দেখতে পাচ্ছি না। কেন পরের লাইন গুলো দেখবে না কেন? ওই আগে যেমন পড়াচ্ছিলেন আগের পেজটাই রয়েছে। এখন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ডিরেক্ট রিয়াকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল এজ।
Okay, the most empathetic attack made empathetic attack. Empathetic attack মানে কি? The most empathetic attack made by Orzot is against the guidance of in phraseology. Empathetic word empathetic কেন বলা হয়েছে অ্যাটাক? মানে এই অ্যাটাকটা খুব কার্যকরী, ঠিক আছে? মেড বাই Orzot is against the guidance of in ফ্রেসোলজি। ফ্রেসোলজি মানে হচ্ছে ফ্রেজ যে যুক্ত করা হয় এবং সেই ফ্রেজের যেই মনে করো 17th সেঞ্চুরিতে যে ফ্রেজ গুলো যুক্ত করা হতো তাদেরকে বলা হতো ইন্ডিয়ান ফ্রেসোলজি অফ কন্টেম্পোরারি পোয়েটস। তার মানে 18th সেঞ্চুরি কিছু রাইটাররা, সরি, তারা ইন্ডিয়ান ফ্রেসোলজি বা কিছু রাইটিং এ লাইক অনেক বড় একটা লাইন যেটা আসলে তুমি কোনো মিনিং খুঁজে পাবা না বা তুমি তোমার স্বাভাবিক মিনিং দিয়ে তুমি সেটা পূরণ করতে পারবা না, ঠিক আছে? সেই ফ্রেজ গুলো ইউজ করতো, ঠিক আছে? সেই ফ্রেজ গুলো ইউজ করার এগেইনস্টে ওয়ার্ডসওয়ার্থ অ্যাটাক করেছে। The 18th century writers such as Pope, Johnson, Dryden imitate the writing strategy of ancient classical writers. তার মানে কেন তাদের এই ফ্রেজ গুলো ইউজ করা হতো? কারণ তারা ক্লাসিক্যাল রাইটার, যাদের রাইটার ফলো করতো, তারা তো এই ফ্রেজ গুলো লিখতো বিভিন্ন ভাষায়। তো সেই ভাষাগুলো থেকেও তারা এই ফ্রেজ গুলো নিয়ে আসছে। তো তাদেরকে ফলো করতো ওভিড, ভার্জিল, হোরেস, ঠিক আছে? তাদের রাইটিং এর ভাষাগুলো তারা ব্যবহার করতো। মানে এই এই তাদের যে ফ্রেজ গুলো ছিল তাদেরকে বলা হতো ইন্ডিয়ান ফ্রেসোলজি। They also took Aristotle's poetics as the guidance that what should be and what should not be done in writing. তারা অ্যারিস্টটলের অ্যারিস্টটলের পয়েটিক্সে যে গাইডেন্স দেওয়া আছে সেখানেও সেটা ফলো করতো, যে তাদের কিরকম রাইটিং করা উচিত এবং তারা কিরকম রাইটিং লেখা উচিত না সেটাও তারা ওই রাইটিং দেখে, ওই ওয়ার্ড অ্যারিস্টটলের বই পয়েটিক্স থেকে তারা ফর্মুলা নিত। দে আর ফলোড বাই রিজন, জাজমেন্ট, অ্যালিউশন, ডিসিপ্লিন। তারা অনেক বেশি রিজন, ঠিক আছে, বড় ব্যাখ্যামূলক ঘটনা বা যুক্তি তর্ক, রিজন বলতে বোঝায় যুক্তিগুলো, ঠিক আছে? যুক্তি এবং নীতি বাক্য নিয়ে যে রাইটিং গুলো রাখা হয় তাকে বলা হয় রিজন। যেমন তোমরা দ্য স্পেক্ট্রাম অফ দ্য ক্লাব পড়ো, অনেকটা এরকম। জাজমেন্ট, অ্যালিগেশন মানে প্রাচীন কোন ঘটনাগুলোকে টেনে নিয়ে আসা, এন্ড ডিসিপ্লিন। দ্য এইম ওয়াজ মোর টু ইনস্ট্রাক্ট দেন এন্টারটেইনমেন্ট এট দ্য টাইম। তাদের এই সময় কি ছিল? ওয়াজ টু ইনস্ট্রাক্ট দেন ইনস্ট্রাক্ট দেন এন্টারটেইনমেন্ট এট দ্য টাইম। তার মানে এন্টারটেইনমেন্ট দেওয়ার থেকেও তাদের বেশি ইনস্ট্রাক্ট দেওয়ার প্রবণতা ছিল। উইল আহ, উইলিয়াম ওরজো ট্রাম্প্যান্টলি, এই ওয়ার্ড গুলো তোমাদের অনেক বিরক্ত লাগবে আমি জানি, সেজন্য কেটে দিচ্ছি। বিজয় ভাবে বা খুব বিজয় লাভের সাথে, ট্রাম্প মানে বিজয় লাভ করা, ট্রাম্পেন্টলি সফলতার সাথে, কেম টু দ্য লাইট, আলো আ- আলো নিয়ে আসে, উইথ এ নিউ কনসেপশন which freed the imagination from the chain of reason and rules of the 18th century literature. ঠিক আছে? As he has exposed his new three fast preface to the lyrical ballads, the claim is absolutely justified that is the manifesto of English literature. ঠিক আছে? তো এখানে এটা কিন্তু সহজ আছে। তারপর আমি একটু কমায় দিচ্ছি। New definition of poetry. In preface to lyrical ballad, Wordsworth, as a precursor of the Romantic movement, sketched a new definition of poetry. Poetry নতুন একটা definition দিয়েছে, which becomes the first propaganda of romanticism. যেটা রোমান্টিসিজমের প্রথম প্রোপাগান্ডা হয়েছে, যেটা নিয়ে সবাই অনেক বেশি আতঙ্ক ছিল। সবাই, ইটস নট মেয়ার ইমিটেশন বাট ক্রিয়েশন উইথ দ্য হেল্প অফ ইমাজিনেশন। এটা দরকার নাই। As he says, poetry is the spontaneous overflow of powerful feeling.
পোয়েট্রি কি? একটা রাইটারের স্বতঃস্ফূর্ত ভাবে তার ফিলিংস নিয়ে কাজ করার বা তার মনোভাব নিয়ে কাজ করার একটা বিষয়বস্তু। ইট টেক্স ইট অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড উইথ ট্রাঙ্কুয়ালিটি। সো এইটা কি, তার ইমোশন গুলোর সাথে তার প্রশান্তির একটা সম্পর্ক রয়েছে, তারপরে তার প্রশান্তির সাথে তার ইমোশন রিকালেক্টেড। ঠিক আছে, তো এইগুলো দরকার নেই, আমি এগুলো কমায় দিচ্ছি কারণ তোমাদের এই অ্যান্সারটা আমি যখন করেছি দেখছি অনেক বড় হয়ে গেছে। ওকে, তারপর কি রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ পয়েট। Wordsworth's concept of a poet is more romantic that is enough to make the preface as a vivid manifesto of English romantic movement. এই ওয়ার্ডসওয়ার্থের কনসেপ্ট অফ এ পয়েট, সে পয়েটদের নিয়ে যে রোমান্টিক পয়েটদের যে গুণাবলী, রোমান্টিক পয়েটদের নিয়ে যে লেখালেখি করেছে, ঠিক আছে, টু মেক এ প্রিফেস এ ভেরি ভিভিড ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট। তার মানে একটা আদর্শ রোমান্টিক পয়েটের কি কি গুণাবলী থাকা উচিত, তাকে সে কি কি রুলস এন্ড রেগুলেশন মেনটেন করা উচিত, সবকিছু সে এখানে দিয়েছে। মুভমেন্ট ডোমিনেটেড বাই দ্য পাওয়ারফুল প্যাশন অফ রোমান্টিসিজম, ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ পুট সাম ফোর্থ। তার মানে রোমান্টিক ডোমিনেটেড বাই দ্য পাওয়ারফুল প্যাশন অফ রোমান্টিসিজম, তার মানে পাওয়ারফুল একটা প্যাশন রোমান্টিসিজমের যেটা তাদেরকে ডোমিনেট করতো। এবং ওয়ার্ডসওয়ার্থ এইটার সম্পর্কে কিছু কোশ্চেনও রেখেছে। হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড পয়েট। এই লাইনগুলো আমি একটু ইয়ে করে দিই, এগুলো বই থেকে নেওয়া হয়েছে, লিরিক্যাল ব্যালাড। What is meant by the word poet? What is a poet? To whom does he address himself? And what language is to be expected from him? In the next line, he has disclosed clearly his own question. সে কি বলেছে? He is a man speaking to man. তার মানে ওয়ার্ডসওয়ার্থ নিজেই কোশ্চেন করেছে, নিজেই কি এটার অ্যান্সার দিয়েছে। বলছে কি পয়েট হচ্ছে একজন মানুষ যে কিনা স্পিকিং মানুষ। লাইক একজন স্পিকারের কাজ কি, সে কি করতে থাকে, বক্তৃতা দিতে থাকে একটা বিরাট মঞ্চে। সে কবিতাও কবির ভাষাটাও কি এরকম একটা বক্তৃতার মতো। হু হ্যাজ এ গ্রেটার নলেজ অফ হিউম্যান নেচার। মানুষ এবং নেচারের মধ্যে বা হিউম্যান নেচারের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার তার সম্পর্কে একটা গভীর নলেজ রয়েছে। তার মানে what is the function of the poet, what is the romantic characteristics of a poet, both are same. In the next class of Professor Ricardo Ballard, I will elaborately discuss about the function of the poet. Okay, thus Wordsworth has nicely decorated the question and function of a romantic poet in his preface to the lyrical ballad. তার মানে এইভাবে সে কিভাবে একটা রাইটার কি হওয়া উচিত বা একটা রাইটার কিরকম হওয়া উচিত, তার নেচার কিরকমের, সে এখানে সেটা নিয়ে ডিসকাস করেছে। সবাই ক্লিয়ার? তার মানে আমরা আবারও একটু রিমাইন্ড করে দেই। ফার্স্ট ইয়েতে আমরা পড়েছি পোয়েট্রির ভাষা কেন চেঞ্জ হয়েছে এবং এটাতে মানুষের কি কি প্রবলেম রয়েছে। দেন আমরা পড়েছি ওয়ার্ডসওয়ার্থের কনসেপশন অফ পোয়েট্রি বা নিউ ডেফিনেশন অফ পোয়েট্রি। থার্ডে আমরা পড়েছি রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ পোয়েট। এবার আসো নাম্বার 4, ওয়ার্ডসওয়ার্থ ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান। ওয়ার্ডসওয়ার্থ ডিরেক্টলি অ্যাটাকস দ্য কনভেনশনাল ট্রেডিশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ একদম ডিরেক্টলি অ্যাটাক করেছে যে কনভেনশনাল ট্রেডিশন অফ ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, প্রথাগত ভাবে যে তাদের যেই ট্রেডিশন রয়েছে ল্যাঙ্গুয়েজের ভাই সেইটাকে সে, হ্যাঁ বলো। ভাই আমি কিছুই বুঝতেছি না ভাই। আচ্ছা, কিছু বুঝো নাই, কেন বুঝো নাই কিছু? এটা এগুলো তো তোমাদের ফার্স্ট ইয়ারের পড়া, কি বোঝো নাই? আমার মনে হয় এখানে যে কথাগুলো হার্ড করে লেখা। হ্যাঁ, কি? কথাগুলো হার্ড করে লেখা মনে হচ্ছে। এর থেকে ইজি লেখা তুমি কোথায় পাবা বলো? ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞা লেখা, তারপর ওয়ার্ডসওয়ার্থের কি লেখা, এখানে তো কোনো একটা হার্ড ওয়ার্ড নাই যেটা তুমি পারো না।
ঠিক আছে, এখানে একদম ফার্স্ট লাইনে খালি একটা ইনফ্যাটিক অ্যাটাক বলা ছিল আর ফেরেচোলজি। তারপর এখানে কোন লাইনে আছে কঠিন কোন ওয়ার্ড? একদম they also took as well as the guidance what should be what shouldn't be what was kept to light with a new conception। এগুলো কোনো কিছু কঠিন ওয়ার্ড মিন্স বাদ দিলাম। তুমি আমাকে বুঝতেছো না, তুমি কেন বলতেছো না? আমি একটা প্যারাগ্রাফ পড়ে তখন আমি তিনটা প্যারাগ্রাফ শেষ করছি, তুমি আমাকে এখন কেন বলবা? লাইক আমি একটা প্যারাগ্রাফ রানিং চলতেছে, তুমি না বুঝলে তখন বলবো যে ভাইয়া আমি প্যারাগ্রাফে এই পয়েন্টটা বুঝি নাই। তুমি তিনটা পয়েন্ট শেষ করলাম, তুমি এখন আমাকে বলতেছো ভাইয়া আমি কিচ্ছু বুঝতেছি না। ওয়াই ম্যান, ওয়াই? তোমাদেরকে এই বললে এই পরীক্ষার খাতায় এত লিখতে হবে? পরীক্ষার খাতায় তুমি যদি মনে করো এখানে 8টা পয়েন্ট লিখতে পারো তাহলে আরো ভালো। তো তোমাকে আমি তো ক্লাসের শুরুতেই বলেছি 8টা যে না পারবা সে 5টা লিখবে আর কি। ওরে আল্লাহ। 8টা 8টা না পারলে মিনিমাম 5টা লিখতে হবে। আর এখানে তো না পারার কিছু ভাইয়া নাই আমি এখানে। এইটা নিয়ে মোটামুটি, হ্যাঁ, ভাইয়া আমি linguistics নিয়ে অনেক টেনশন। তোমার কথা লিঙ্গুইস্টিক্স নিয়ে আমি অনেক টেনশন আছে ভাইয়া, এইটা তো করে আমি পারবো। তুমি সবকিছুই পারবা, সবকিছু নিয়ে টেনশন করবা। ক্লাস করো, রেগুলার পড়ো, এসব বাদ দাও। পড়াশোনা করো, পড়াশোনা করলে সবকিছু ইজি, পড়াশোনা না করবা সবকিছু কঠিন। ঠিক আছে, পড়াশোনা করো। কারো কোনো প্রবলেম আছে? এই যে তিনটা পয়েন্ট নিয়ে কথা বললাম, ইনকোর্স কারো কোনো? পরীক্ষা নেক্সট, ইনকোর্সে যে আরে বাদ দাও ইনকোর্সের কথা, ইনকোর্সে পরীক্ষা না দিলেও টিচাররা অ্যাসাইনমেন্ট নিয়ে পরীক্ষা দিয়া করে দেয়। রেজাল্ট কত দিবে? 10ই দেখ, এরকম তো আর দিবে না। আর এর বেশি দিলে তোমাদের 13-14 দিবে। তো 3-4 মার্কের জন্য তোমার কিচ্ছু হবে না। অবশ্যই ভাইয়া। এখন ভাইয়া এই যে ডিরেক্ট রিয়াকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল এজ, তো আমরা হচ্ছে লিরিক্যাল ব্যালেটটা শুরু হচ্ছে রোমান্টিক মুভমেন্ট থেকে। তো আমরা কি হুম, এই রোমান্টিক মুভমেন্টের পূর্বে নিউ ক্লাসিক্যাল নিয়ে কি আমরা ক্রিটিসিজম করতেছি? অবশ্যই ওয়ার্ডসওয়ার্থ এখানে ক্রিটিসিজমই করছে। এখানে ওয়ার্ডসওয়ার্থ নতুন ধরনের রাইটিং একটা ক্রিয়েশন করছে, এবং তার আগে সে এখানে দেখো আমাদের এই প্রথম দিকেই ওয়ার্ডসওয়ার্থ কি কি জিনিস নিয়ে ডিসকাস করেছে। এখানে 5টা পয়েন্টের আগে এই 3 নম্বর পয়েন্টটা দেখো, এগেইনস্ট দা আর্টিফিশিয়ালিটি অফ 18th সেঞ্চুরি পোয়েট্রিক ডিকশন। সো সে 18th সেঞ্চুরি পোয়েটিক ডিকশন বা পোয়েটিক ভাষাগুলো, এই রুমটাই আমার সমস্যা। আমি যতদিন এই রুমে ছিলাম আমার হাঁচি আসছে, এসির মধ্যে থাকি তাও আমার হাঁচি আসে না। একটু তোমরা ওয়েট করো, আমি একটু রুম চেঞ্জ করি। ওকে, সো আচ্ছা, এই 3টা পয়েন্টে কারো কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, দেখো তো, এই যে ডিরেক্ট রিয়াকশন এগেইনস্ট নিউ ক্লাসিক্যাল এজ, নিউ ডেফিনেশন অফ পোয়েট্রি, রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ পোয়েট, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, এই 3টা পয়েন্টে কারো কি কোনো প্রবলেম আছে? মিম, মিথিলা? যদি একটু ভাইয়া একটু সামারি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ আর যদি একবার আমি করে একটু বলেন, আমি সামারি করে মানে বলি। সামারিটা আর কি। নিউ ডেফিনেশন হ্যাঁ। অফ পোয়েট্রি, এটাতে কোনো প্রবলেম থাকার কথা না। এখানে তোমরা জাস্ট ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞাটা লিখে দিবা।
ঠিক আছে? যে বলবা যে ওয়ার্ডসওয়ার্থ অনেক সুন্দর একটা সংজ্ঞা লিখছে, তো ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞাটা হলো নিচে এমন। সো ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞাটা একদম ডাইরেক্ট মুখস্থ করবো, পোয়েট্রি এটা তোমাদের একদম ফার্স্ট ইয়ারে মুখস্থ করাইছি। এখন জি যদি ভাই, না এটা পারো, মুখস্থ। ঠিক আছে, এটা পড়বা। 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্টে আসো, কি বলছে যে পয়েট, সে রোমান্টিক পয়েটদের আচরণ বা তাদের নেচার কিরকম হওয়া উচিত, ঠিক আছে, সেটা নিয়ে সে ডিল করেছে। তারপর সে কি করেছে, যে একটা পাওয়ারফুল ফিলিংস অফ রোমান্টিকদের তারা সেইটা দিয়ে তাদের রাইটিং গুলো ক্রিয়েট করে, এবং সে কিছু কোশ্চেন লিখেছে তার এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে, যে পোয়েট্রি পয়েটদের কিরকম হওয়া উচিত, কারা পয়েট হবে, বা পয়েটদের কিভাবে অ্যাড্রেস করা উচিত, পয়েটদের ল্যাঙ্গুয়েজ কিভাবে নির্বাচন করা উচিত, ঠিক আছে। এবং তার পরবর্তীতে সে এই সব কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়েছে। সেগুলো হচ্ছে যে পয়েট ইজ এ ম্যান, বা হি ইজ এ ম্যান বলতে পয়েট ইজ এ ম্যান। তোমরা কিন্তু পয়েট লিখবা না, কারণ অর্জুন কিন্তু পয়েটদেরকে হি বলে এখানে ট্রেস করেছে। হি ইজ এ ম্যান স্পিকিং টু হি ইজ এ ম্যান স্পিকিং টু ম্যান, যে কিনা কথা বলে, বা সে একটা কথা বলা বা একজন বক্তৃতা দেওয়ার মতো একজন মানুষ। হু হ্যাজ এ গ্রেট নলেজ অফ হিউম্যান নেচার, যার হিউম্যান নেচার সম্পর্কে, মানুষের প্রকৃতি সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে। ভাইয়া, হ্যাঁ। ওই মানে একটা ম্যান আর একটা মেন হবে। হ্যাঁ, কি বলছো? হি ইজ এ ম্যান স্পিকিং টু মেন। আচ্ছা, হি ইজ এ ম্যান, এর পরে কি ম্যান হবে না মেন হবে, বলো? না, ওইটা ঠিক আছে, মানে ওই লাস্টেরটাও হ্যাঁ, মেনই হবে না? আপনি পড়ছেন ম্যান, এই জন্য আমি বলতেছি যে মেন হবে না ম্যান হবে, তাই জিজ্ঞাসা। মেন হবে। হি ইজ এ ম্যান স্পিকিং টু ম্যান। আর কি, ম্যান মেনের উচ্চারণটা কাছাকাছি, বুঝছো? আর আমার লাগছে ঠান্ডা। মানে ওই জন্য আমি বুঝতে পারি না, এই জন্য। আচ্ছা, আর ফার্স্টটা হচ্ছে পয়েটদের, নিউ ক্লাসিক্যালদের সাথে সে নিউ ক্লাসিক্যাল জিনিসটাকেই সে অ্যাভয়েড করেছে। কিভাবে? সে ফার্স্টে অ্যাটাক করেছে, যেটা তাৎপর্যপূর্ণ বা ইমপ্যাথেটিক অ্যাটাক, যেটা ওয়ার্ডসওয়ার্থ করেছে এগেইনস্ট ইনেন ফেরেসোলজি। ইনেন ফেরেসোলজি বলতে এটা একটা 18th সেঞ্চুরি একটা টার্ম। তারা কি অনেক বেশি ফ্রেজ ইউজ করতো, এই ফ্রেজ গুলোকে বলা হতো ইনেন ফেরেসোলজি। ফ্রেজ মানে বুঝো তোমরা, ইডিয়মস অফ ফ্রেজ, ফ্রেজ পড়েছো, সেখানে একটা ওয়ার্ডের সাথে কোনো মিনিং এর কোনো মিল ছিল না, তাই তো? সো এই রাইটিং গুলো তারা 18th সেঞ্চুরি রাইটাররা ক্লাসিক্যাল রাইটারদেরকে ফলো করে লিখতো, ঠিক আছে, এবং ইমিটেট দ্য রাইটিং স্ট্র্যাটেজি এনসেন্ট ক্লাসিক্যাল রাইটার্স লাইক ওভিড, ভার্জিল, হোরেস, ঠিক আছে। তারা অলসো কি পয়েটিক্স এর গাইডেন্স নিত, বা পয়েটিক্স এর অ্যারিস্টটলকে মেনে তাদের রাইটিং গুলো ক্রিয়েট করতো। তো অ্যারিস্টটল যা বলতো ওয়ার্ক শুড বি, তারা সেটা মানতো। আর ওয়ার্ক শুডেন্ট বি ডান ইন রাইটিং, সেটাও তারা মানতো, যে রাইটিং এ কি কি বিষয় অ্যাড করা যাবে না। ওয়ার্ডসওয়ার্থ এই কনসেপশনটাকে চেঞ্জ করেছে। সে বলেছে যে পোয়েট্রি একটা ইমাজিনেশন পাওয়ার রয়েছে, সে এই পাওয়ারের মাধ্যমে তারা নিজেদের একটা স্বকীয়তা রয়েছে, ঠিক আছে, এইভাবে সে ম্যানিফেস্টো করেছে। তার মানে পোয়েট্রিটা কিন্তু তুমি যদি ইজিলি ভাবে বুঝো, ক্রিটিসিজম হলো এমন, তুমি যতটা ইজিলি ভাবে এটাকে নিবে, এটা ততটা ইজি। তুমি যতটা ডিফিকাল্ট ওয়েতে এটা নিয়ে নিবা, ততটা এটা ডিফিকাল্ট। তোমাকে আগে বুঝতে হবে তুমি কি পড়তেছো। তুমি যদি না বুঝো তুমি কি পড়তেছো, তাহলে তুমি এর অ্যান্সার করতে পারবে না। তারপর ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, পোয়েট্রির ভাষা কিরকম হওয়া উচিত। What directly attacks the conventional tradition of the language of poetry. ওয়ার্ডসওয়ার্থ কি করে, ডিরেক্টলি অ্যাটাক করেছে যেই কনভেনশনাল ট্রেডিশন, প্রথাগত যে ট্রেডিশন রয়েছে ল্যাঙ্গুয়েজের, লাইক পূর্বের কোন একটা জিনিস চলতে থাকে, সেটা কি কনভেনশনাল ওয়েতে চলতে থাকে, সেই ট্রেডিশনটাকে সে ব্রেক করেছে। টু হিম ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, তার মতে ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত শুড বি দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের যেই ভাষা, সেই ভাষাটাই কি পোয়েট্রির ভাষা হওয়া উচিত। সো ইফ অ্যাফার্মস দ্যাট, তাই সে বিবৃতি দিয়েছে যে that the language of poetry is a selection of real language of man in a state of vivid sensation. আচ্ছা, লাস্ট লাইনটা বাদ দিয়ে দেই।
আমি তোমাদের জন্য অনেক 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 কিছু বাদ দিয়ে দিতেছি, জাস্ট তোমাদের কঠিন হবে দেখা। বাট তুমি পড়তে পারলে এগুলো ভালো ছিল। So he affirms that language of poetry is a selection of the real language of man instead of vivid sensation. তার মানে পোয়েট্রির ভাষা উচিত হওয়া উচিত কি মানুষের রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের যে ভাষা সেই ভাষাটা ইনস্টেড অফ ভিভিড সেন্সেশন, এবং মানুষের ভাষাগুলো কি অনেক ভিভিড, বিভিন্ন রকমের তাদের সেন্সেশন থেকে আসে। বাই ডিনাইং কন্টেম্পোরারি লিটারি থিওরি, সে তখন সমসাময়িক লিটারি থিওরিকে তুচ্ছ করে হি হ্যাজ অ্যাডপ্টেড দ্য ল্যাঙ্গুয়েজ অফ হাম্বল অ্যান্ড রাস্টিক পিপল। সে তার নিজের মধ্যে ধারণ করে নিয়েছে ঠিক সহজ সরল চাষা চাষা চোষাদের ভাষাকে সে নিজে আপন করে নিয়েছে। হাম্বল অ্যান্ড রাস্টিক পিপল মিনস অশিক্ষিত, এবং সেই রাস্টিক বলতে বোঝায় যে অশিক্ষিত বর্বর মানুষদের ভাষাকে সে আপন করে নিয়েছে। এবার আসো অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট অর্নামেন্ট। ঠিক আছে, অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট অর্নামেন্ট বলতে কি বোঝাচ্ছে, Wordsworth stands strongly in the preface against the unnecessary use of figure of speech. তার মানে ফিগার্স লাইক ফিগার্স অফ স্পিচ লাইক মেটাফোর সিমিলি, ঠিক আছে, আদার্স অর্নামেন্ট, এগুলো যখন রাইটিং তোমাদের যখন অনেক থাকে তখন তোমাদের পড়তে কিরকম লাগে, কিরকম লাগে বলো? হ্যাঁ, যখন তোমাদের যদি ফিগার অফ স্পিচ অনেক থাকে, সিমিলি মেটাফোর এগুলো যদি থাকে তখন তোমাদের কিরকম লাগে পড়তে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই। হ্যাঁ, যখন রাইটিং এ অনেক ধরনের ফিগার অফ স্পিচ থাকে, অনেক অর্নামেন্ট থাকে, লাইক ফ্রান্সিস বেকনের রাইটিং এ অনেক ধরনের অর্নামেন্ট ছিল, কেমন লেগেছিল পড়তে? খটকা লাগছে ভাই, অনেক খটকা লাগতো। কঠিন কঠিন লাগছে। তো সেই জন্য সে কি করেছে, এই জিনিসটাকে সে বাদ দিয়েছে। টু হিম, এবার আসো টু হিম থেকে কি বলছে। টু হিম, তার কাছে, decorative and metaphoric language is used only when the speaker is emotionally excited to express himself forcefully. যখন স্পিকার তার নিজের ইমোশনটাকে অনেক বেশি বাধ্যবাধকতার মধ্যে দিয়ে শেয়ার করে, সেই তখন এই অর্নামেন্ট গুলো ইউজ করে। বাট ইন দ্য 18th century poetic diction supported a figurative language in the poem. কিন্তু 18th century poetic যেই ভাষা বা poetic যে ডিকশন ছিল, poetic যে নিয়ম ছিল, সেটাকে সাপোর্ট করে এই ধরনের অর্নামেন্ট যুক্ত লেখালেখি করাকে। ঠিক আছে, which was not the result of genuine passion, যেটা আসলে কিন্তু একদম একটা মানুষের প্যাশন, মানুষের মনের ভাব, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে প্রকাশ করতে ব্যর্থ হইতো। So the avoidance of frequent ornament in the poem also proves that it is a romantic manifesto of English literature. Okay, এবার আসো তোমাদের 5 নাম্বারটা ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এটা পড়া দরকার নাই। 6 নাম্বার দেখো, সেম ল্যাঙ্গুয়েজ ফর বোথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি, এটা কিন্তু আমি সেদিনও পড়াইছি। দ্য নিউ ক্লাসিক্যাল পোয়েট অ্যাডভোকেট, তারা পরামর্শ দিত যে that the language of poetry is different from the language of prose. নিউ ক্লাসিক্যাল এজে তারা পোয়েট আলাদা করে রাখতো।
মিছিলা পড়াশোনা করতেছ আপু? জি ভাইয়া মোটামুটি, কিন্তু এই যে ফিলিপ সিডনির প্রথম যেদিন পড়াইছিলেন না, হুম। এই যে মানে সামারি আকারে, হুম। পরে তো কোশ্চেন দিছে, হুম। ওই ওই ক্লাসটা বুঝি নাই। ওই সামারির নোটটা আছে না? হ্যাঁ, ওই তো নোটটা তো আছে, ওই ওই দিনের ক্লাসটা বুঝি নাই ঠিক মতো। রেকর্ড আছে না ক্লাস? রেকর্ড ক্লাস আমি দেখি নাই, দুইবার পড়ছিলাম কিন্তু ওরকম ভাবে মাথার ভিতরে ঢুকে নাই, এই জন্য আর পরে এখন পড়ি নাই, যে শুধু কোশ্চেনটা নোট করছিলাম, নোট করে একটু দেখ, ওটা একটু পড়ছি। ওইটা একটু দেখে নিও, কারণ আমি এখন দেখা যাচ্ছে কোনো কিছু তোমাদের রিপিট করতে পারবো না, আমার হাতে সময় একদম কম, বুঝো না নাই? ভাই, রিপিট করা লাগবে না, দেখি তারপরেও কোশ্চেন পড়তে যায় যদি বাদে যায় কোনো তারপরে জিজ্ঞাসা করবো। কারণ তোমাদের জন্য রিপিট করাটা একদম ইম্পসিবল হয়ে দাঁড়াইছে, কারণ আহ সবগুলো কোর্স পারলে এই কোর্স গুলো শেষ করাটাই আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে, কারণ এক একটা কোর্স এত হ্যাঁ, আর বড়। একটা জিনিস, হ্যাঁ। আগের দিন লিঙ্গুইস্টিকের, হ্যাঁ, এখন কি ল্যাঙ্গুয়েজ থেকে? ওই আহ, ওই যে কি অ্যালোমর্ফ, কি, হ্যাঁ, এটা এই যে লাস্টে কিছু দিছিলেন যে ক্যাট, আবার প্লুরাল লিখছেন ক্যাট, মানে তারপরে ডগ, প্লুরাল ডগ, মানে এই জন্য আমি বুঝি না। পুরো ডগ ছিল না ডগস ছিল? ডগস না, একটারও এস নাই, বাস লিখছেন, পরে লিখছেন প্লুরাল বাস, আচ্ছা, এটা কেমন লিঙ্গুইস্টিক জানি ক্লাসে বইলো লিখছেন। আমাকে আবার। ঠিক আছে। আচ্ছা, ঠিক, আচ্ছা। জয়েন করতে সবাই? না, মিম তো আসলে শান্তার যে কি হইছে, মেসেজ দিলেও পাওয়া যায় না, ফোন দিলেও পাওয়া যায় না। তোমার কি আসছে বিয়ের সাথে ঠিক ঢাকায় হয়েছে? কয়দিন হয়ে গেছে। জানি না ভাই, কথা না বললে কিভাবে বুঝবো বিয়ে শাদী ঠিক হয়েছে না। কালকে মেসেজ দিলাম, সিন করে রাখছে, রিপ্লাই দেয় না। ও এত রাতে তো রুমেই থাকার কথা, কি কোন জায়গায় আছে। জামাই বাড়ি আছে। ওকে, শেষ করে দেখতে আসতেছে না, রাত হচ্ছে। ওকে, তাহলে আমরা সেম ল্যাঙ্গুয়েজ ফর বোথ পোজ এন্ড পোয়েট্রি, এটা আমরা আগেও ক্লাসে পড়েছি। দ্য নিউ ক্লাসিক্যাল পোয়েটস অ্যাডভোকেট সাজেস্ট করতো, অ্যাডভোকেট বা সাজেস্ট একই কথা, দ্যাট ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ। নিউ ক্লাসিক্যাল রাইটাররা মানতে যেত না যে প্রোজ আর পোয়েট্রি দুইটার রাইটিং ইজ সেম। তারা মনে করতো প্রোজ এবং পোয়েট্রি দুইটার ভাষাই কি আলাদা। অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি মাস্ট বি হাইলি অর্নামেন্ট অ্যান্ড ফিগারেটিভ। পোয়েট্রির ভাষা উচিত কি অনেক বেশি জটিল, অনেক বেশি অলংকার যুক্ত, অনেক বেশি শব্দ শব্দ গুরু গাম্ভীর্য শব্দ, এবং সেইগুলো পোয়েট্রির মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। বাট ওয়ার্ডসওয়ার্থ ক্লিয়ারলি অপোজেস দিস গাইডেন্স এন্ড প্রোক্লেমস ইন দ্য প্রিফেস। ওয়ার্ডসওয়ার্থ সেটাকে ক্লিয়ারলি কি করছে,
না করে দিছে এবং সে বলছে কি এই প্রিফেসে দেয়ার নাইদার ইজ নর ক্যান বি এনি এসেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ এন্ড মেটারিক্যাল কম্পোজিশন। কখনোই হইতে পারে না, কখনোই হবেও না যে প্রোজ এন্ড পোয়েট্রি দুইটার ম্যাটেরিক্যাল কম্পোজিশন বা দুইটার ভাষাগত পার্থক্য থাকতে পারে। ঠিক আছে, ওকে। তার মানে আচ্ছা আসলে ভাই লাইনটা একটু আবার আবার বলো। দেয়ার নাইদার ইজ, যেটা হবে না, নর ক্যান বি হতে পারে না, এনি এসেনশিয়াল ডিফারেন্স। অনেক সুন্দর একটা লাইন না? দেয়ার নাইদার ইজ নর ক্যান বি এনি এসেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ এন্ড ম্যাটেরিক্যাল কম্পোজিশন। ম্যাটেরিক্যাল কম্পোজিশন মানে কি বলতো? পোয়েট্রি। পোয়েট্রিকে আমরা কি দিই? মিটার দিয়ে লিখি না? ডায়ামিটার, টেট্রামিটার। ঠিক আছে, তাহলে মেট্রিক্যাল কম্পোজিশন মানে কি? পোয়েট্রি। তারপর কি? রিয়াকশন এগেইনস্ট সেট পোয়েটিক ডিকশন। তো পোয়েটিক ডিকশন আর পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ দুইটা কিন্তু সেমই। তো তোমরা ল্যাঙ্গুয়েজ লিখলে ডিকশন লিখবা না, ডিকশন লিখলে ল্যাঙ্গুয়েজ লিখবা না। ঠিক আছে, এবার আসো ডোমেস্টিক অ্যাটিটিউড। In preface to lyrical ballad, Wordsworth has also chosen a democratic attitude in selecting the subject matter of poetry. সে একদম স্বাধীনভাবে, ডেমোক্রেটিক ভাবে, ঠিক আছে, ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক ভাবে বা সকলের সাবজেক্ট ম্যাটার হয় এরকম একটা সাবজেক্ট ম্যাটার সে চুজ করেছে। It is a tendency towards democratization, apparently the influence of thoughts of Voltaire and Roche. এটা পড়াই দরকার নেই তোমাদেরকে, তোমাদের অনেক কোশ্চেন হয়ে যাবে। তো তোমরা এটা কমপ্লিট করবা, আর পাশাপাশি তোমাদের আমি আজকে আরেকটা নোট দিব, সেটাও কমপ্লিট করবা, পড়ে রাখবো বাসায়, আমি না বুঝলে বুঝাই দিব। ঠিক আছে, এটা সহজ আছে। এখানেও কিন্তু ওই ওই যে এখানে যে সাবজেক্ট ম্যাটার, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, সিম্পলিসিটি ইন স্টাইল, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, ডিজায়ার ফর মেন্টাল স্যাটিসফ্যাকশন। দেখো, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ আর সাবজেক্ট ম্যাটার দুইটা অপশনই কিন্তু এখানে রয়েছে। তো দুইটা অপশনে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। ঠিক আছে, তো পারবা না আজকে এটা পড়তে? বাসায় যদি শুনো এই ক্রিটিসিজম যদি আমি পড়ায় দেওয়ার পর বাসায় যদি না পড়ো, জীবনে তুমি পারবা না। তো আমি পড়ানোর পর তোমাকে বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং খুব সাথে সাথে প্র্যাকটিস করতে হবে ভালো করে পড়ার জন্য। ঠিক আছে, ওকে জি ভাই। ওকে, সবাই ভালো করে এটা প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই থাক। আর এটা 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 কিন্তু অবশ্যই ক্রিটিসিজম নিয়ে কোনো ফাইজলামি করা চলবে না। তুমি এটা শেষ করে দেন আমাকে, যে কোনো প্রবলেম পড়াশোনায় ফেস করলে আমাকে বলবা। কিন্তু প্রবলেম শেষ না করে বা কোনো একটা টপিকে না গিয়ে আরেকটা টপিকে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না আলটিমেটলি। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। অনলাইন মার্কেটপ্লেস থেকে লো কোয়ালিটির ওয়াচ কিনে কি প্রতারিত হয়ে রোদে একটু পড়ে গেছি, আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। বোর্ড সভাপতির কাছে গিফটের দাবি তুললেন, আবার সতীর্থ রুবেলকে পাশে নিয়ে ক্রিকেট বোর্ডের সমালোচনাতেও মাতলেন। সাকিব বড় রহস্যময় ক্যারেক্টার। আমেরিকা থেকে ছুটি কাটিয়ে ফিরে দেশের নানা জায়গায় পণ্যের দুতিয়ালির পাশাপাশি খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগও। গরমে ওয়ানডে ভার্সন নিয়েই যত আপত্তি। সুপার লিগটা যদি আমাদের টি20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক
ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা T20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে